দর্শক, দেশ টিভির জনতার ভাবনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি তাইফুর রহমান তুহিন। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের গত 15 বছরের নানা বিষয় নিয়ে কথা বলতে চাই আমরা সাধারণ মানুষের সাথে। বর্তমান এবং বিগত সরকারের সময়ের যে অসঙ্গতি এবং যে সামঞ্জস্যতা রয়েছে তা নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো। আমরা একটু জানতে চাই, প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই যে গত 15 বছরে বাংলাদেশের যে অবস্থা ছিল, ওই 15 বছর এবং বর্তমান বাংলাদেশের মধ্যে কি পার্থক্য দেখছেন? গত 15 বছর স্বৈরাচার সরকার যেই ধরনের আচরণ করেছে, এই দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমান যেই সরকার দেশ পরিচালনা করতেছে তাতে আমরা একটু সন্তুষ্ট এবং স্বস্তি পাচ্ছি। কিন্তু এই সরকারের কাছে আমাদের আরও আবেদন যে নতুন একটা নির্বাচন দিয়ে দেশে আমাদের সাধারণ জনগণের ইচ্ছা মোতাবেক একটি সরকার যদি পুনর্বাসন করতে পারে, তাহলে আমরা দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন সমস্যা থেকে হয়তো সমাধান পেতে পারি। এরা যে দুর্নীতি করছে পৃথিবীর ভিতরে এরকম কেউ করে নাই, এবং এই দুর্নীতির কারণে আমার সাধারণ মানুষের অনেক কষ্ট হইতেছে। সব কিছু দিয়ে মনে করেন দুর্নীতি, কারেন্ট দিয়া, ব্যবসা বাণিজ্য দিয়া, বিভিন্ন ব্যবসার দিক দিয়ে আমাদের অনেক ক্ষতি হইতেছে। তো যা হোক, এই সরকার যদি আমাদের কিছু তাকাইতো, তাহলে আমার জনগণ হাসিনা সরকার আমলে যদি জনগণ আমাদের তাকাইতো, তা আমরা একটু ভালো থাকতাম। কিন্তু দুঃখজনক হলো এরা নিজের ভোগ নিজে করছে, সাধারণ জন কোনো চিন্তাভাবনা করে নাই। আর এইটা প্রতিবল আমরা পাইতেছি। আমাদের এখন থেকে বছর কিছু চলতে ফিরতেছে কষ্ট। 2 টাকার মূলা, সাধারণ 2 টাকার মূলা মাঝে কিন্তু না, সেই মূল্য এখন 40-50 টাকা। কেন কিছু লোকের কাছে এই টাকাগুলো চলে গেছে, আর চলে যাওয়ানে আমাদের সাধারণ ক্ষতি হয়েছে। একদম যদি কোনো ব্যক্তি যে 1 টাকা করে এক লোকের দেয়, 1 কোটি লোকের 1 টাকা করে দেয়, 1 কোটি মালিক হয়। এই সরকার যে টাকাগুলো নিছে সাধারণ জনের কাছে যদি বেশি না 1 লাখ টাকা দিত, তাহলে জনগণ আজকে বহুত উপকৃত হইতো। কিন্তু দুঃখজনক হলো এরা নিজের ভোগ নিজেরা করে গেছে, দুর্নীতি বা যদুর করছে, নিজের মানে বিলাস বহুল করার জন্য যা যা করা দরকার তাই করছে। কিন্তু আমাদের জন্য উনি কিছুই করে না। উনি আমাদের লোভ দেওয়া হয়েছে, কিন্তু কার্যকলাপ কিছু না। আগে সারা তো গেছেই। এখন বর্তমানে এই সরকার কাছে আমার দাবি যে আপনারা সাধারণ জনগণের দিকে তাকান। আপনারা ক্ষমতা এসে কী করছেন? আপনারা ক্ষমতায় কোনো কিছু করতে পারেন নাই। আপনাদের মুখে যেটা করার কথা এটা করেন নাই, জনগণের কাছে কিছু করেন নাই। আপনারা এসে একটা জিনিসের দাম বাড়াইছেন। হ্যাঁ, পরে মনে করেন বর্তমানে যে দ্রব্যমূল্য নির্মাণে যেটা কথা ছিল, নিয়ন্ত্রণ রাখার কথা ছিল, ওনাদের ধারণা যেতে পারে না। এরা দেশ যেভাবে আছে ওনারা কিছু করুক, জনগণ কিছু করুক, এমন কিছু করতে পারে নাই। তো আমার একটা দাবি থাকবে সরকারের কাছে যে আপনারা জনগণের দিকে তাকান, তাকে কিছু করেন। চালের দাম আসিল কম, তেলের দাম আসিল কম, ডালের দাম আসিল কম, সব কিছুর দাম আসিল কম, আর এখনও আরও বাড়তেছে। আমরা চাই যেহেতু এখন সরকার গঠন হয়, ভালো সরকার হোক, দেশের যেমন ভালো করে। যে আশ্বাসটি দিচ্ছে সরকার, ঠিক আছে, দিছে, এই আশ্বাসে কোনো উদ্দেশ্য পাই নাই। কারণ আমি একজন পেশায় ড্রাইভার, ঠিক আছে, আগে শুনতাম বাপদাদার কাছে 200-300-400 টাকা হলে লাইসেন্স দিত। এখন আমরা ব্যাংক ড্রাইভে দিই 400-500 টাকা। তারপরে যেভাবে লাইসেন্সের জন্য হয়রানি, যে কোনো একটা জিনিসের জন্য গেলে দিনের পর দিন পার টু পার, যে পরে আসে কোনো কাজ করে কিছু করবে, এরকম কোনো নাই। তো গেছেই কোনো একটা অফিসে কোনো কাজে গেছেন, ওটা হবে না, ঘুরবে করবে। তারপর আপনি রাস্তায় একটা সবজি কিনতে যান, এখন 60 টাকা 80 টাকা। পালং শাক কালকে 100 টাকায় নেওয়া হয়েছে। সরকার যেহেতু পাল্টিছে, সুস্থ নির্বাচন দেখ, যে কোনো এক দল আসুক, চাই আমরা আমাদের জনগণের দেখতে হবে। আমাদের জনগণ কিভাবে আছে, কিভাবে থাকতেছে, এটা খেয়াল করতে হবে। যে সরকার আসুক, এটা যদি খেয়াল না করে তাহলে তো আমাদের কোনো পৃথিবীতে নেই। এই আন্দোলন আসবে যাবে, এর ভিতরে আমরা থাকতে চাই না। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কোনো আন্দোলন চাই না, আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো রক্তপাত দেখতে চাই না। আমরা সাধারণভাবে বাঁচতে চাই, ভোটাধিকার ফিরে চাই। সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। তবে আমার একটা দাবি আছে, সেই দাবিটা হচ্ছে বিদেশে যারা থাকে তারা পাসপোর্ট করতে গেলে দূতাবাসে প্রচুর ভোগান্তির সৃষ্টি হয়, কিন্তু দেশটা চলতেছেই আপনার রেমিটেন্সের উপরে। কিন্তু এই বিষয়টা একেবারেই
নগণ্যভাবে দেখায়। রাষ্ট্রদূত যারা রয়েছে, উপদেষ্টা যারা রয়েছে, তারা এই প্রবাসীদের সুন্দরভাবে পাসপোর্ট পায়। আমার নিজের ভাই, সে পাসপোর্ট দিয়েছে প্রায় 3 মাস হয়ে গেছে, পাসপোর্ট সে হাতে পাচ্ছে না, অথচ অবৈধভাবে কাজ করতেছে, রিক্সি চলাফেরা করতেছে। অবৈধ প্রবাসীদের বৈধকরণ, এটা আমার সবথেকে বড় দাবি থাকবে, কারণ দেশটা চলেই আমাদের প্রবাসীদের উপর নির্ভর করে। ইন্ডিয়ার পাসপোর্ট দিয়ে সারা বিশ্ব ঘোরা যায়, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কোনো দেশের ভিসা লাগে না। দেশে এত বেকার, সবাই তো এখন বিদেশ যাওয়ার চিন্তা, দেশের যে হাল, সবাই তো বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তাহলে আমরা বিদেশ যাবো কীভাবে? বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তো উন্নত কোনো কান্ট্রিতে যাওয়া যায় না। 20 লাখ 25 লাখ টাকা লাগে, 20 লাখ 25 লাখ টাকা আমরা কই থেকে পাবো? আমার বাপের তো ভিডিও বাড়ি বেচলেও 20-25 লাখ টাকা হবে না। আমাদের পাসপোর্টে এমনভাবে ভেরিফিকেশন করা হোক যে বিশ্বের দরবারে সেটা এমনভাবে হোক যে এটার মূল্যায়নটা আরও বৃদ্ধি পায়। আমরা প্রতিদিন এই টাকা দেশের বাইরে চলে যাওয়ার কারণে আমরা এই বেশি সমস্যায় আমাদের সাধারণ জনগণ, যেমন রিক্সা চালক, যার দৈনিক শ্রমিক, এদের বাজারঘাট করতে খুবই সমস্যা হচ্ছে। তারা বাজারে কোনো নিঃশ্বাস সত্যি ছাড়তে পারতেছে না। আমরা চাইবো, সরকারের কাছে অনুরোধ করব, এই টাকাগুলো দ্রুত ফিরে এনে এই সাধারণ শ্রমিকদের মনে শান্তি এবং তারা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, তাদের এই মনে শান্তিটা ফিরে আনার জন্য এই জন্য অনুরোধ করছি। বিষয়টি খুবই মর্মাহত আমরা, কারণ জনগণের ট্যাক্সের টাকায় এদেশের যেভাবে উন্নয়ন করার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিগত বছরগুলোতে প্রতি বছর বিভিন্ন কলকাঠি নেড়ে সাধারণ মানুষের চোখকে ফাঁকি দিয়ে তারা এই টাকাগুলো দেশের বাইরে বিভিন্নভাবে মিটিং সিটিং দিয়ে তারা আত্মসাৎ করেছে এবং খুব সূক্ষ্মভাবে টাকাগুলো বিদেশে পাচার করেছে। ঠিক আছে, এর ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন সেক্টরে আজকে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে সে প্রভাব পড়ছে। আমাদের মানুষের জনজীবন যেভাবে চলা স্বাভাবিক থাকার কথা ছিল সেখানে থাকতেছে না, সেখানে ব্যাপক কষ্টের মধ্যে পড়ে গেছে সাধারণ মানুষ, শ্রমিক, আমজনতা। গণতন্ত্র ছিল না বিধায় আমরা এর সুফল পাইনি। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই, সেই লক্ষ্যে জনগণের সহযোগিতা চাই এবং আমি সরকারের কাছে আবেদন জানাই যেন যারা এই টাকা পাচারের সাথে সম্পৃক্ত তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে এবং আন্তর্জাতিক মহলে এর আবেদন জানানো উচিত যে দ্রুত যেন টাকাগুলো, আমাদের দেশের টাকাগুলো যেন আমাদের কাছে আনা যায়। পাচারকারীদের আমরা শাস্তি চাচ্ছি, যে এমন শাস্তি চাচ্ছি যে এই দেশের টাকা আর কেউ যেন ভবিষ্যতে বিদেশে পাচার না করতে পারে। আমরা দৃষ্টান্ত একটা শাস্তি চাচ্ছি এই সরকারের কাছে, আর না হলে নির্বাচিত সরকার হলে সে সরকারই করবে, আমি আশাবাদ ব্যক্ত করতেছি। দেখা গেল আপনার যেখানে 2 কোটি টাকা বাজেট হয়েছে সেখানে তারা 600 কোটি টাকা বাজেট করছে, সেটা ওই টাকাটা 300 কোটি টাকাটা বিদেশ পাঠিয়ে দিছে। আমরা জনগণ যারা দেশে আছি আমরা দুর্ভোগে পড়তেছি। আমাদের জিনিসের দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, গাড়ি ভাড়া বেড়ে গেছে, সব দিকে মূল্য অচল হয়ে যাচ্ছে আমরা। তারা কি করতেছে, 300 টাকার কামে 600 কোটি টাকা বাজেট করতেছে, 300 কোটি টাকায় 200 কোটি টাকা কাম তারা 500 কোটি টাকা বাজেট করতেছে। 200 কোটি টাকা ওই দেশে নিয়ে তারা বাড়ি করে বিশালিতা ভবনে ওখানে চলতেছে। আর আমরা এই দেশে, আমরা যারা জনগণ আছি, আমরা তারা এই দেশে বসে কষ্ট জীবনযাপন করতেছি আর কি। আর তারা ওই আগে ওই আমল সুখ করে যাচ্ছে, এখনও তারা ওই দেশে যে সুখী করে যাচ্ছে। আমরা আগেও কষ্ট করে গেছি, এখনও কষ্টই করতেছি। জনগণ আশা করছে যে বিগত সরকার থেকে সরকারে ভালো কিছু দিব, উপহার জনগণের জন্য ভালো কিছু হবে, তা হচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সকল ক্ষেত্রে অনিয়ম, শুধু লোক বদলিছে, দুর্নীতি, অনিয়ম সবগুলো আগের মতো হচ্ছে, বরঞ্চ আগে থেকে অনেক বেশি। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি দিন দিন বাড়তেছে। যে কোনো জায়গা যাবেন ঘুষ আগের মতোই চলতেছে। আগে দিয়েছেন 2 টাকা, এখন 5 টাকা দিতে হচ্ছে। আগের তেল খাইছেন 120 টাকা, এখন 150 টাকা। সব কিছু এইভাবে হচ্ছে, তাহলে তো আমরা ভালো কিছু আশা করি না। যেটা আশা করছি এটা হচ্ছে না। সাধারণ জনগণ সারা জীবনে কষ্ট পাচ্ছে। মনে করেন যে আসুক ক্ষমতায়, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, সাধারণ জনগণের কোনো উপকার, কোনো পরিবর্তন আমরা দেখি না। আমরা সাধারণ জনগণ সারা জীবনে কষ্ট পাচ্ছি। ক্ষমতার অপব্যবহার করে কিছু মুষ্টিমেয় লোক সুবিধা আদায় করিনি। আজকে যারা বিগত সরকারে ছিল, যেমন রাজনীতি যারা করে, যেমন আওয়ামী লীগ যারা করছে, কিছু মুষ্টিমেয় লোক, কিছু কুলাঙ্গারের কারণে, আর সাধারণ যারা সমর্থন ছিল, সাধারণ জনগণ ছিল, তারা এখন ভোগান্তিতে আছে। সারা দেশে তারা পলাতক, মামলা হামলার শিকার। কেন হচ্ছে এগুলা?
যারা মুষ্টিমেয় ক্ষতি করছে, দেশের জনগণও ক্ষতি করছে, জানমালে ক্ষতি করছে, তাদের আইনের আতা আনা হোক, তাদের ক্ষতি করেন আপনারা। বিএমপি যারা আছে, ইউনিট সরকার আর যারা এখন আছে, তারা টোয়াই টোয়াই আওয়ামী লীগ যারা করতেছে আগে, সাধারণ জনগণ যেগুলো এগুলোর ভোগান্তি করতেছে, যে ক্ষতি করছে তারা ভোগান্তি করেন। ঠিক ঠিক আর জানমালে যে ক্ষতি করছে তারা আইনের আতা আনেন, তার বিচার করুন। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আবারও আসছি সাধারণ মানুষের অসাধারণ ভাবনা নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির জনতার ভাবনা অনুষ্ঠানে। এবার দেশ এবং আন্তর্জাতিক যে নানা চক্রান্ত চলছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে, সে বিষয়ে আসলে সাধারণ মানুষ কি বলছেন তা নিয়ে আমরা আবারও কথা বলবো, জানবো সাধারণ মানুষের মতামত। প্রথমত, আমরা বাঙালি হিসেবে আমাদের ইতিহাস আছে, আমরা কারো দাসত্ব কখনো মেনে নেই না। যে কারণে 47-এর দেশভাগ, 71 বলেন আর যাই 24-এর অভ্যুত্থান বলেন, সর্বক্ষেত্রেই দেখা গেছে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, কিছু মানুষ মারা যায়, অন্যরা তারপরও সামনে আগে বাড়ে। সেই হিসাবে আমাদেরকে চোখ রাঙানি দিয়ে আমি মনে করি না পৃথিবীর কোনো দেশের জন্য লাভ হবে লস ছাড়া। মূলত আমাদের দেশে বিদেশিদের বিভিন্ন এজেন্ট কাজ করে এবং তাদের এজেন্টরা যখন পরাজিত হয়ে যায় তখন যারা এজেন্ট নিয়োগ করে তাদের মাথা ঠিক থাকে না। আমি মনে করি ভারতের বর্তমান চোখরাঙ্গানি এটারই একটা বহিঃপ্রকাশ। বিগত সরকারকে পৃথিবীর কোনো দেশ যখন সরকার প্রধানকে জায়গা দিচ্ছে না, তখন ভারত যখন জায়গা দিয়েছে এবং অন্যান্য যত তার দলের লোক আছে তাদেরকেও জায়গা দিয়েছে, সেই হিসাবে তাদেরই এটা একটা চক্রান্ত। যে টাকাটা পাচার হয়েছে, আমরা চাবো এই টাকাটা দ্রুত বিদেশ থেকে বর্তমান সরকার যে আছে টাকাটা রিটার্ন আনার জন্য। আর যে টাকাটা পাচার হয়েছে এই টাকা দিয়া এরকম পদ্মা সেতু অন্তত আরও 15 থেকে 20টা পদ্মা সেতু করা যেত। আমাদের দাবি একটাই সরকারের কাছে, যাতে দ্রুত এই টাকাটা আমাদের দেশের টাকাটা আমাদের দেশে নিয়ে আসে। এই যে টাকাটা পাচার হয়েছে, গতকাল আমরা একটা প্রতিবেদন দেখেছি, এইটা আমাদের জনগণের টাকা। এইটা যে পাচার হয়েছে আমরা দ্রুত ফেরত চাচ্ছি। যারা এই টাকাটা পাচার করেছে তাদের বিচার চাচ্ছি। এই সরকারের কাছে আমাদের অনুরোধ, এই টাকাটা তো আমাদের টাকা। আমার মনে হয় এই টাকাটা যত তাড়াতাড়ি আমাদেরকে ফেরত আনবে ততই আমাদের ভালো হবে, আমাদের জনগণ বাঁচবে, আমরা বাঁচবো, দেশ বাঁচবে। বিগত 16 বছর যাবৎ আমরা জনগণ যে চিল্লাচিল্লি করতেছিলাম যে টাকা পাচার হচ্ছে পাচার, গতকাল শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে প্রমাণিত হইল যে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এই 28 লক্ষ টাকা যদি বাংলাদেশ থেকে পাচার না হইতো, আজকে আমাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হইতো না, আমাদের আজকে রাস্তাঘাট উন্নয়ন হইতো, আমাদের পদ্মা সেতু কয়েকটা হইতো, আমাদের মেট্রো রেল আরও ডেভেলপ হইতো যদি এই টাকাটা ফেরত আনা যায়। এবং আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ, এই টাকাটা ফেরত এনে আমাদের উন্নয়নের কাজের জন্য ব্যবহার করার জন্য এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনার জন্য। এবং এই সাথে আরেকটি কথা বলতে চাই, গতকালকে 21 গ্রেনেড হামলা একটি রায় হয়েছে। এই রায়ের মধ্যে প্রমাণিত হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার যে এই মিথ্যা মামলা দিয়া সারা বাংলাদেশ থেকে একটা কারাগার বানিয়ে রাখছিল। এটা আবার প্রণীত রায়ের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া এবং আমাদের নেত্রকোনা মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি মা মাটির মানুষের নেতা জনাব সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবুর মুক্তির মাধ্যমে প্রমাণিত আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের এত টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে, যাতে দেশের অবস্থা খুবই খারাপ হয়েছে, খুবই খারাপ। মানুষ এখন ব্যাংকে টাকা পায় না, ব্যাংকগুলো সব খালি হয়ে গেছে, 5,000 টাকার উপরে ব্যাংকে পায় না। এটা অনেক দুঃখজনক, আর আমাদের জন্য এটা লজ্জাজনক যে সরকারি অফিসার কর্মকর্তা দেন বাংলাদেশের বড় বড় নেতারা এই কাজগুলো করছে। তারা তো বড় ধরনের চোর, এরা তো মনে করেন একজন ছোট চোর যদি চুরি করে তারে যে শাস্তিতে আনা হয়, ঠিক আছে, আজ যে যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করছে, চুরি করছে, দেশের বাইরে পাঠাইছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, কঠোর শাস্তির আওতায় আনা হোক এবং দেশের বাইরে যত টাকা পাচার হয়েছে সব টাকা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, দেশের উন্নতির কাজে লাগানো হোক। এই বিষয়টা হলো গত সরকারের যে গত 15 বছর চালায় গেছে, এটা তাদের মধ্যে একটা মানে কন্ট্রাক্টর সরকার, তাদের মধ্যে একটা লিয়াজু যেটা কম্প্রোমাইজ, 5 কোটি টাকার কাজ এটা দেখা গেছে যে 8 কোটি 10 কোটি টাকা হয়েছে। প্রশাসন মানে কন্ট্রাক্টর আর যে ডিপার্টমেন্টের কাজটা হয়েছে ওই ডিপার্টমেন্টের লোকজনে ভাগ ভাটাওয়ারা করে সরকারের লোকজন মিলে ভাগ ভাটাওয়ারা করে টাকাটা নিয়ে গেছে, যার কারণে আমাদের দেশ অর্থনৈতিকভাবে আজকে আমি মনে করি পঙ্গু। এই
প্রভাবটা সবচেয়ে বেশি পড়ছে দ্রব্যমূল্যের উপরে, পড়েছে বিভিন্ন ব্যাঙ্কগুলোতে। যেসব ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়েছে, আগে একটা ব্যাংকে আমরা একটা চেক 5 লাখ টাকার দিলে টাকাটা দিতে দেরি করতো না, সেই ব্যাঙ্কগুলোতে এখন 5,000 টাকার একটা চেক দিলে ব্যাংক টাকা দিতে পারে না, বলে বসেন অপেক্ষা করেন। এই ব্যাঙ্কগুলোর যেভাবে দেউলিয়া করা হয়েছে, টাকাগুলো লুটপাট করে, সবচেয়ে বেশি প্রভাব দ্রব্যমূল্য ও ব্যাঙ্কগুলোর উপরে বেশি পড়ছে। এবং এটার ভোগান্তি এখন আমরা সাধারণ জনগণরা মানে ভুগতেছি। যেই ভোগাটা কতদিন ভুগবো আমরা নিজেরাও জানি না, এই থেকে আমরা কবে বেরিয়ে আসব। তবে এই সরকার যদি চায় যে এই টাকাগুলো যেখানে পাচার হচ্ছে সেখান থেকে টাকাগুলোর রিটার্ন আনার জন্য কোনো ব্যবস্থা করতে পারে, মানে বড় কোনো পদক্ষেপ নেয়, তাহলে যদি সম্ভব হয় কিছুটা লাঘব করার জন্য এই দেশের এই ভোগান্তিগুলোর জন্য। হ্যাঁ, এটা আমাদের সাধারণ জনগণ মানুষেরই, কিন্তু টাকাটা তো লুটপাট করে সরকারের হাতে চলে গেছে। বিগত সরকারগুলো, এক শ্রেণীর লোকগুলোর, যারা বিগত আমলের সরকার ছিল, শেখ হাসিনা স্বৈরাচারী সরকার, তাদের কন্ট্রাক্টদার, তাদের আমলা, তাদের মন্ত্রীরা এই টাকাগুলো লুটপাট করে নিয়ে বিদেশে পাচার করে রাখছে। যে টাকাগুলো সুস্পষ্টভাবে প্রমাণিত, বাট এগুলো আনার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমি মনে করি। যদি যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয় তাহলে এই টাকা রিটার্ন আনা সম্ভব, আর জনগণের এই দুর্ভোগ কিছুটা লাঘব হবে তখন যদি এই টাকা রিটার্ন আনা যায়। এছাড়া এটার বিকল্প কোনো কিছু নাই আমাদের দেশে। এতদিন সেটা গোপনে ছিল, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত, কিন্তু এখন সেটা প্রকাশ্যে হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে একটা দায়িত্বশীল আমাদের পাশের যে রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তো উনি বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আনার কথা বলতেছে। বাংলাদেশে এমন কিছু হয়ে যায় না, আপনারা তো আমাদের মিডিয়া কর্মী, আপনারা তো জানেন বাংলাদেশে এখন পর্যন্ত সংখ্যালঘুদের বাসায় কখনো হামলা হয় নাই। হ্যাঁ, যাই বিচ্ছিন্ন যেইগুলো দু একটা হয়েছে, তারা যে আওয়ামী লীগ বা যারা পালিয়ে গেছে তারাই এটা করে এরকম দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। ভারতীয় ও পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, ওনাকে দেখলাম উনি কত অ্যাগ্রেসিভ। উনি বলতেছে বাংলাদেশে হাইকমিশনে হামলা করার জন্য, উনি বলতেছে যে মানুষকে বাংলাদেশের ভিসা একদম টোটালি বন্ধ করে দেওয়ার জন্য। বাংলাদেশ থেকে তারা সুবিধা নিচ্ছে না, বাংলাদেশ যে ন্যায্য হিসাব পানি সেটা তো আমরা এত বছর যাবৎ পাচ্ছি না, বাংলাদেশের যতটুকু আমাদের ন্যায্য পাওনা সেটা তারা দিচ্ছে না, বরঞ্চ তারা আমাদের উপর এরকমভাবে একটা জঙ্গি কার্যক্রম চালিয়ে দিচ্ছে। তারা বলতেছে যে বাংলাদেশের আপনি লক্ষ্য করেছেন ত্রিপুরাতে বাংলাদেশের হাইকমিশনে সম্ভবত তারা হামলা পর্যন্ত করে দিয়েছে। আমরা তো কখনো এরকম এগ্রেসিভ হইনি, আমরা সবসময় এই দেশে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই হয়ে আমরা বসবাস করেছি। আমরা শান্তি চাই, আমরা কখনো সংঘাত চাই না, কিন্তু ওরা শান্তি চাচ্ছে না। ওদের এতদিন যে চক্রান্তটা ছিল গোপনে গোপনে ভিতরে ভিতরে, কিন্তু বর্তমানে ওরা এখন প্রকাশ্যে করতেছে। তো আমরা তো যেটা বলছি এটা তো সত্যি কথা। আপনারা যারা আছেন আপনারা এটা নিয়ে একটু প্রচার করবেন। আর আপনাদের কাছে একটা আকুল আবেদন, আমাদের বাংলাদেশি মিডিয়া ভাই বোন যারা আছে, যে ইন্ডিয়ার যেই অপপ্রচার, আপনারা একটু দেখবেন ইন্ডিয়ার যেই বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আদার্স এনডিটিভি এইসব ইসের যে অপপ্রচার, এটা আপনারা একটু রুখে দেওয়ার চেষ্টা করবেন। ওদের বিরুদ্ধে আপনারা একটু দাঁড়াবেন, কারণ ওরা আমাদের বাংলাদেশ নিয়ে নোংরা প্রচারণায় মেতেছে। ওরা আমাদের নিয়ে যাচ্ছে তাই বলছে এবং যা খুশি ওপেন হুমকি দিচ্ছে তারা, যে এরকম বাংলাদেশের উপর হামলা করার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করার কথা পর্যন্ত তারা বলছে। তো আমরা কি বসে থাকবো নাকি? যখন বাংলাদেশ সৃষ্টি হয় নাই, ভারত এবং পাকিস্তান দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, তখন এমনভাবে হিন্দু কিছু নেতা নেত্রী তারা এমনভাবে ব্রিটিশদের সাথে সমন্বয় করে একটা চক্রান্ত করেছিল যে তখন যেন একটা পাকিস্তানের শক্তি যেন কমে যায় এবং নতুন যেন আর একটা রাষ্ট্র তৈরি হয় এবং সেটা যেন ভারতের তাবেদারি রাষ্ট্র তৈরি হয়। অটোমেটিকলি 71 সালে সেই রাষ্ট্রে পরিণত হয়েছিল, যেটা আমরা এখন স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি। সেটা হলো শেখ মুজিবুরের নেতৃত্বে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন করেছিল। কিন্তু এখানে স্বাধীনতা ঠিক করা হয়েছিল, স্বাধীনতার যে ফসল আজকে সাধারণ মানুষ, সাধারণ জনগণ তারা কিভাবে বসবাস করবে এই দেশে, সেদিকে কোনো খেয়াল রাখা হয়নি। তারা বারবার বলতেছিল যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। মুক্তিযুদ্ধটা করা হয়েছিল সাধারণ জনগণের, সাধারণ জনগণ যাতে কিভাবে বাঁচবে, কিভাবে উপকৃত হবে, কিভাবে তারা জীবন যাপন করবে, এই আশ্বাস দিয়ে মুক্তিযোদ্ধাদের কি উৎসাহিত করা হয়েছিল এবং তারা যার হাতে যা ছিল, যেভাবে যে অবস্থায় ছিল সেইভাবে তারা যুদ্ধে অংশগ্রহণ করছিল। এর ফলাফলে কি আসছে দেখা গেল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকা অবস্থায়
অনেক লোক আছে যারা আওয়ামী লীগ কখনো করেনি বা পছন্দ করেনি, জামাত করেছে, বিএনপি করেছে, অন্যান্য দল করেছে, কিন্তু তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের দাদা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তারা নিহত হয়েছে, বাবা গেছে, কিন্তু তাদেরকে মুক্তিযোদ্ধার যে সহযোগিতা সেটা দেওয়া হয়নি, কারণ এরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। আওয়ামী সরকার যখন ছিল তাদের দলগতভাবে যারা ছিল তারাই শুধু মুক্তিযুদ্ধ করেছে, তারাই এদের স্বাধীন করেছে এবং তারাই যত প্রকার সুযোগ সুবিধা ভোগ তারাই করবে। আচ্ছা, এখন 24-এর অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে এখন নতুন করে এখন 24-এর অভ্যুত্থানের পরে একটা দেখা আছে, যেমন একটা ফ্যান যখন কারেন্টটা বন্ধ করে দেওয়া হয় তখন ফ্যানটা কিন্তু অটোমেটিকলি ঘুরতে থাকে। আপনারা ভাইবেন না 5ই আগস্টের যে ঘটনা 24-এ ঘটেছে এটার ফলাফল ওখানে শেষ হয়নি। আমাদের যে সময়টা আসতেছে এটা আরও কঠিন সময়। তারা বসে নেই এবং বসে থাকবে না। তারা যে যেখানে আছে, এই যে 14-15টা বৎসর তারা শাসন করেছে, আপনি ব্যবসা থেকে ঝাড়ুদার থেকে শুরু করে সচিব পর্যন্ত তাদের লোকগুলা নিয়োগ দেওয়া হয়েছে পর্যায়ক্রমে। তারা কিন্তু কেউ বসে নেই, তারা এই দেশেই অবস্থান করতেছে। কিছু কিছু লোক এই দেশ থেকে তারা পালিয়ে গেছে, কিন্তু তাদের কার্যক্রম এখনও বন্ধ নেই। তাই আমাদের সতর্ক থাকতে হবে। এরা যে কোনো কাজে, মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, প্রতিটা ক্ষেত্রে এদের লোকজন আছে। আমাদের সতর্ক থাকতে হবে। এরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এটাই এদের মেইন যে একটা ভিউ, এটাই দেশের মানুষ কিভাবে বাঁচবে সেটা তাদের বিষয় না। দর্শক, আজকের গণমাধ্যমের আরেকটি সবচেয়ে আলোচিত খবর আমরা যেটি দেখেছি যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে রেহাই পেয়েছেন বিএনপির শীর্ষ নেতারা এবং যত আসামিরা রয়েছে তাদেরকে খালাস দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে আসলে সাধারণ মানুষ কি বলছে সেটি আমরা একটু জেনে নিতে চাই। একটু যদি আপনি বলেন যে আসলে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা থেকে কালকে সমস্ত আসামিরা খালাস পেয়ে গেল, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা তো আসলে যেটা চাচ্ছি সেটা হলো যে সত্যিকারে যে দোষী সেই মানে শাস্তির আওতায় আসুক, শুধু কেউ যেন হয়রানি না হয়, আমাদের এটাই প্রত্যাশা। আসলে বিষয় হলো এখানে যা বোঝা যাচ্ছে যে অধিকাংশই মিথ্যা মামলাগুলো হয়েছে, হয়তো সঠিক লোককে তারা নির্বাচিত করতে পারে নাই, দোষী সাব্যস্ত করতে পারে নাই। তো আমরা চাই সঠিক বিচার হোক, এইটাই আমরা চাই। মামলা যেগুলি হয়েছিল গত রবিবার দিন একটি ঐতিহাসিক রায় হয়েছে, 21শে গ্রেনেড হামলা মামলা রায়, 52 জন খালাস পেয়েছে। আমরা এখন মনে করতে পারি যে দেশে আইনের শাসন আছে। আমরা শুধু না, আমার মনে আপামর জনতা এটা আনন্দিত যে এই যে মিথ্যা হোক যে মামলাটা 17 বছর ধরে ঝুলেছিল, এই মামলাটা মহামান্য হাইকোর্ট রায় পেয়েছে। এই ধরনের আরও যেসব মামলা, যারা মিথ্যা মামলা যেগুলো আছে, গায়েবী মামলা, আমরা চাচ্ছি তাড়াতাড়ি তারা রেহাই পাক। আমাদের মহামান্য হাইকোর্টের কাছে অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, আইনের প্রতি অনুরোধ, এই আইনটা যেন এইটাই যদি থাকে তাহলে আমরা আনন্দিত। আমরা মনে হয় যারা মুক্তি পেয়েছে তাদেরকে সবার জন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। যদি শক্তি থাকে, রাজনৈতিক শক্তি থাকে, অন্যান্য শক্তি, বেশি শক্তি থাকে, তাইলে যে কোনো মামলা দিতে পারে এবং কাউকে হয়রানি করতে পারে। এটা সম্পূর্ণ মিথ্যা মামলা ছিল, প্রমাণিত হয়েছে। মহামান্য আদালত প্রমাণিত করে দিয়েছেন যে সম্পূর্ণ মিথ্যা। আর যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তারা সম্পূর্ণ মুক্তি পেয়েছেন, এইটাই আমাদের কাছে সবচেয়ে আনন্দের ব্যাপার। হ্যাঁ, আরও মামলা হয়েছে, আরও অনেক ঘটনা হয়েছে। তাতে তো দেশটাকে একেবারে তারা নিজেদের কবজার মধ্যে রেখেছিলেন এবং এখন দেখা যাচ্ছে এক এক করে সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে। কোথায় আয়নাঘর, কোথায় সেই গুমঘর, সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে। আর একটা মামলা রয়েছে, মামলাটা খালাস হলে আমরা অত্যন্ত আনন্দিত হবে। 10টা অস্ত্র মামলা, সেটা শেষ হইলেই আমরা আনন্দিত হব। আগের যে সরকারটা ছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিন যাওয়ার পরে যে সরকার আসছে, ওরার কাজেই ছিল মানে তাদের মতের বিরুদ্ধে হইলে তাকে অ্যারেস্ট করো। হাসিনা সরকারের কাজেই ছিল যে লোকটা ব্যবসা করে, কিন্তু এই লোকটা দেখা গেছে বিএনপি মাইন্ডেড, তার ব্যবসা করতে দেওয়া যাবে না। ব্যবসা করতে দেওয়া যাবে না তার মানে কি? তাকে একটা মিথ্যা মামলা দিতে হবে। মিথ্যা মামলা কি? পুলিশ আসছে, উঠায় নিয়ে গেছে যে তুমি তো তাকে অমুকরা ফাইন্যান্স দিয়ে হেল্প করছো, ওই জায়গায় বোম মারাবা, ওই জায়গায় তাকে জেলখানায় টাকা পাঠাইতেছো, ওই জায়গায় 2টা গাড়ি পোড়াবা, নিয়ে মামলা দিয়ে দিচ্ছে।
এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সারা বাংলাদেশে নেতাকর্মী আছে যে যারা বাসায় ঘুমাইতে পারে নাই, যারা বউদের সাথে ছেলে মেয়েদের সাথে ডিস্টেন্স মাসকে মাস চলে গেছে, যে দেখা সাক্ষাৎ হয় নাই, বছরের পর বছর চলে গেছে। আমাদের তারেক রহমান সব দেশের বাইরে চলে গেছে, আসতে পারে নাই। এরকম অসংখ্য লোক আছে দেশের বাইরে চলে গেছে, আসতে পারে নাই। অসংখ্য লোক মারা গেছে যে এই সুদিনেরটা দিকে যাইতে পারে নাই, স্বৈরাচারের পতনটা দিকে যাইতে পারে নাই। আমরা কালকের রায়ে লুৎফুজ্জামান বাবর সাহেব, তারেক রহমান সাহেব, আমাদের হানিফ সাহেব, যারা 52 জন ছিল, এই 52 জনই যে খালাস পাইছে, এতে আমরা অত্যন্তভাবে আনন্দিত, গর্বিত এই সরকারের প্রতি। আমরা চাই দ্রুত যত রাজনৈতিক মামলা আছে গত 17 বছরে হয়েছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মামলা, সকল মামলা এই সরকার যেন আমাদের এই মামলার থেকে রেহাই দেয়, এটা বিশেষভাবে সরকারের কাছে আমাদের আকুল আবেদন। সুপ্রিয় দর্শক, সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনার কথা শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।